পরিচয় গোপন করে সুবিধা গ্রহণকারীদের তালিকা তৈরি করছে সরকার। সরকারি কর্মকর্তাদের বোল্ড পাল্টে পরিচয় গোপন করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে ঘাপটি মেরে বসে আছে রাজাকার আলবদর আল শামসের কর্মকর্তাদের সন্তান ও স্বজনরা। ছাত্র অবস্থা শিবির ও ছাত্রদল করেছেন এমন অনেকেই এখন বড় বড় আওয়ামী লীগার। এই বিষয়ে বলার আগে একটু পিছনের কিছু কথা বলা প্রয়োজন বলে আমি এখন মনে করছি। র্যাবে কর্মরত ছিলেন সেনা এবং পুলিশ সদস্যের সাবেক 7 জন সদস্য, যারা মার্কিন নিষেধাজ্ঞার পর এদের পক্ষে সরাসরি সরকারি এমপি মন্ত্রী সহ স্বয়ং প্রধানমন্ত্রীর কথা বলেছেন। তারা যেভাবে কথা বলেছেন তখন তাতে মানবাধিকার লঙ্ঘন সহ অনৈতিক কাজে উৎসাহিত করা হয়। তাদের কেউ কেউ যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন সহ দুর্নীতির নিয়েও প্রশ্ন তুলেন তখন। সম্প্রতি মিস্টার ডোনাল্ড লু বাংলাদেশ সফর সময় পরিষ্কার করেই বলেন, দুর্নীতি নিয়ে বাংলাদেশের সাথে একসঙ্গে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। মিস্টার লু সফর করে যাবার পরই সেনা প্রধান অর্থাৎ সাবেক সেনা প্রধান মিস্টার আজিজকে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সহ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের একের পর এক বেরিয়ে এসে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। এই দুর্নীতির তালিকা কক্সবাজারের বিচারক সহ একজন বিচারক সহ বর্তমান সংসদের ডেপুটি স্পিকারের সন্তান, পাবনার মেয়র, রাজনীতিবিদ এবং শীর্ষ ব্যবসায়ীরাও রয়েছেন। ছাগলকাণ্ডে মতিউর সহ এনবিআর এর কয়েকজন সদস্যের নামও উঠে আসে সংবাদ মাধ্যমে। এদিকে সংসদে দাঁড়িয়ে তথাকথিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেন, যারাই দুর্নীতি করবে তাদের ধরব। প্রশ্ন হলো, আসলে কি সরকার ধরছেন, নাকি সব কিছু বা নিয়ন্ত্রণ সরকারের হাতের বাইরে? তাহলে মিস্টার ডোনাল্ড লু দুর্নীতির বিষয়ে কাজ করার কথা বলার পর একের পর এক দুর্নীতিবাজদের চেহারা বেরিয়ে আসছে কেন? আর যদি সরকার নিজ উদ্যোগে দুর্নীতিবাজদের ধরতে চাইতো তাহলে আগে ধরল না কেন? এমন প্রশ্নও রয়েছে সামাজিক মহলে। তারপরও ধরে নেওয়া যাক সরকার নিজেই দুর্নীতিবাজদের ধরছেন, তাহলে তো অবশ্যই পুলিশ বাহিনীর সতর্ক হওয়া উচিত যে সরকারের প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তারপরও পুলিশ বাহিনী কি সরকারের গদি টিকিয়ে রাখার কাজ করে যাবে? আমি জানি না, হইলে হতেও পারে। কেননা এই সরকার 15 বছর যাবত যাদেরকে পদায়ন করেছেন বা চাকরি দিয়েছেন তারা অধিকাংশই এই সরকারের লোকজন বলে আমি জানি। শুধু তাই নয়, যখন এই সরকার 2009 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর এই সরকার যাদেরকে পুলিশ, সেনাবাহিনী কিংবা অন্যান্য ডিপার্টমেন্টে কিংবা আপনার সিভিল সার্ভিসে যাদেরকে চাকরি দিয়েছেন এই সরকার, তাদের আওয়ামী লীগ তো হতেই হবে। শুধু তাই নয়, তাদের একেবারে গোয়েন্দা সংস্থা দিয়ে রাষ্ট্রের আমাদের দেশের যতগুলো এজেন্সি আছে তাদেরকে কাজে লাগিয়ে আসছে বলে আমরা জানি। একদম পিছনের অর্থাৎ দাদা বা দাদারও বড় মানে বড় বাবা সহ কে কি করতেন, কোন সরকারে মানে কোন সরকারকে বা কোন দলকে সমর্থন করতেন, সেই সব বিষয় যাচাই বাছাই করেই কিন্তু তারা নিয়োগগুলো দিয়েছে বলে আমরা জানি। তারপরও এই সরকার যেহেতু আজ 15 বছরের অধিক সময় ধরে তারা ক্ষমতা আছেন, তাহলে কি করে এই সরকারের ভিতর রাজাকার আলবদর আল শামস কর্মকর্তাদের সন্তান সন্ততিরা বা স্বজনরা এখানে এই সরকারের ভিতরে স্থান পায় সেটা আমি আসলে জানি না। তাছাড়া সরকার যাদেরকে চাকরি দিয়েছে এটা একটা জনশ্রুতি রয়েছে, টাকা নিয়েছে ঠিকই কিন্তু চাকরি দিয়েছে আওয়ামী লীগের লোকদেরকেই। তারপর বিষয়গুলো একটু আমি একটু বলার বা দেখার চেষ্টা করি। কি পুলিশ কর্মকর্তা দুর্নীতির প্রকাশের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব উবায়দুল কাদের সহ অনেকেই প্রকাশ্যে বলেছেন তারা আওয়ামী লীগের কেউ নন। তাহলে র্যাব, বিজিবি, পুলিশ বাহিনী 3বার ধরে কোন সরকারকে ক্ষমতা টিকিয়ে রাখছে? আজিজ বেনজির এবং আসাদুজ্জামান মিয়ারা যেহেতু আওয়ামী লীগের কেউ নন, এজন্য কি এসব লোকদের ধরতেই সরকার এবার সরকারি কর্মকর্তাদের রাজাকার আলবদর আল শামসের কর্মকর্তাদের সন্তান স্বজন বলে ট্যাগ দেওয়ার কাজে নেমেছে? তো এই বিষয়ে অবশ্য যারা সরকারি চাকরি করেন তাদের অবশ্য এই ব্যাপারে একটু সচেতন থাকা উচিত। ইত্তেফাক পত্রিকা লিখেছে, শিরোনামটা পরিচয় গোপন করে সুবিধা গ্রহণ তালিকা তৈরি করছে সরকারি কর্মকর্তাদের। এখানে তারা যেভাবে উল্লেখ করেছে, বোল্ড পাল্টে পরিচয় গোপন করে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীতে গাপটি মেরে বসে আছে রাজাকার আলবদর আল শামসের কর্মকর্তাদের সন্তান স্বজনরা। ছাত্র অবস্থা শিবির ও ছাত্রদল করেছেন এমন অনেকেই এখন বড় বড় আওয়ামী লীগার।
আবার অনেকে পিতার নামে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বানিয়ে নিয়ে সরকারের কাছ থেকে সর্বাধিক সুযোগ সুবিধা নিয়েছেন। তারা একদিকে অনৈতিকভাবে অর্থ উপার্জন করেছেন, অন্যদিকে দেশ বিদেশে তথ্য ফাঁস করছেন সরকারকে বেকায়দা ফেলতে। এখন বিষয়টা এখানে উল্লেখ হলো, মানে এখানে উল্লেখ করতে পারি বা এখানে আলোচনায় আনতে পারি যে তথ্য তারা বিদেশে পাচার করছেন সরকারকে বেকায়দায় ফেলতে। এইটা যে সেই সব কর্মকর্তারাই করছেন, ঠিক এটার কতটুকু গ্রহণযোগ্যতা বা প্রমাণ আছে আমি জানি না। নাকি আমি আগে যেমনটা বলেছি, মিস্টার ডোনাল্ড লো বাংলাদেশ সফর করার সময় তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র দুর্নীতি নিয়ে কাজ করবে, এবং তারপরেই দেখছি আমরা মিস্টার আজিজকে অর্থাৎ সাবেক সেনা প্রধানকে নিষেধাজ্ঞা দিতে। তারপর থেকে তো একের পর এক বেরিয়ে আসছে। তারপরও তারা বলছেন যে সরকারের ভিতরে যারা আছেন ঠিক তারাই এই সরকারকে বেকায়দা ফেলার জন্য এরকম মানে তথ্য দেশের বাইরেও প্রচার করছেন, অর্থাৎ শুধু দেশেই নয় দেশের বাইরে। তাহলে আমরা ধরে নিতে পারি সরকারের এখন নিয়ন্ত্রণ নেই, যেমনটা আমি একটু আগে বলেছি। তো এখানে ইত্তেফাক উল্লেখ করেছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ পদের থেকে এই কাজ করছেন অনেকে। তারা পদোন্নতি ও সুযোগ সুবিধা পাচ্ছেন। তথ্য গোপন করে সুযোগ সুবিধা গ্রহণকারী সরকারি কর্মকর্তাদের তালিকা করছেন একাধিক গোয়েন্দা সংস্থা। এখানে বিষয়টা এরকম ভাবে উল্লেখ করার মতো যে তারা যে এখানে আছেন এবং তারা এইভাবে করছেন, হ্যাঁ। তো ঠিক এইটা কি এই গোয়েন্দা সংস্থাগুলো আমাদের আগে থেকে জানতো না কারা পদোন্নতি পাচ্ছেন, কারা সুযোগ সুবিধা নিচ্ছেন, তাদের সম্পর্কে কি আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য ছিল না নাকি ছিল? অবশ্যই ছিল না ঠিক তেমন না। এখন আসলে সরকারের হাতে নিয়ন্ত্রণ নেই, যেমনটা আমি একটু আগে বললাম। তো এখানে যা উল্লেখ করেছে মন্ত্রণালয়, অধিদপ্তর এবং মাঠ পর্যায় পর্যন্ত স্ব প্রশাসন এসব সুবিধাভোগী রাজাকারের পুষ্যদের চিহ্নিত করতে কাজ করছে। আপনার বিষয়টা খেয়াল করবেন, রাজাকারের পুষ্যদের চিহ্নিত কাজ। এদিকে দুর্নীতি দমন কমিশন দুদক ছাগলকাণ্ডে মতিউর সম্পর্কে তথ্য অনুসারে কাজ শুরু করেছে। ছাগলকাণ্ডের পর ডক্টর মতিউর রহমানের হাজার হাজার কোটি টাকার সম্পদ দেশে বিদেশে থাকার তথ্য বেরিয়ে আসে। মতিউর এনবিআরে থাকা অবস্থা হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, এটা ইত্তেফাক উল্লেখ করছে এবং আমরা এটা প্রকাশ্যে জানি, সবাই জানি। এখন অনেকেই দলীয় নেতা, বড় বড় ব্যবসায়ী, আমলা, আইন শৃঙ্খলা বাহিনী কিছু সদস্য স্থলবন্দর, বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরা কারবারি ছাড়াও যারা হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে মানে মালামাল এনেছেন বিদেশ থেকে, তারাও মতিউর দ্বারা উপকৃত হয়েছেন। এটা ইত্তেফাক বলছে হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দেওয়ার ব্যবসায়ীরা উপকৃত হয়েছেন মতিউরের দ্বারা। তাই তাকে বাঁচানোর জন্য অনেকেই মরিয়া হয়ে উঠেছেন। ইতিমধ্যে সুবিধাভোগীদের দ্বারা মতিউর রক্ষা কমিটি গঠিত হয়েছে, কারণ মতিউর রক্ষা না পেলে অনেকেই ফেসে যাবেন। এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই, আমরা দেখেছি একেবারে সম্প্রতি সময়ে এস আলম বিদেশ যে 1 বিলিয়ন পরিমাণ ডলার পাচার করছে, সেটা তো আমরা জানি, যা নাকি এখানে আদালতকেও ব্যবহার করা হয়েছে। তো সেই এস আলমরাই কি এখন আবার মতিউরকে রক্ষার কমিটি গঠন করেছে? এটা আমার একটা প্রশ্ন এখানে। তারপর আরো যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, দুর্নীতির মামলা, জালিয়াতি, সাবেক ডিসি ও বিচারক সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র, প্রায় 20 কোটি টাকা আত্মসাতের মামলার বাদী স্বাক্ষর ও নথি জালিয়াতি করে আসামির নাম বাদ দেওয়া অভিযোগ করেছে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক সহ 5 জনের বিরুদ্ধে। আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এখন এখানে কে বাকি আছে? আমি তো দেখি কেউ বাকি, বিচারক, রাজনীতিবিদ, পুলিশ, একজন সেনাবাহিনীর সাবেক প্রধান, র্যাবের লোকজন আছেন, তারপর আপনার ব্যুরোক্রেসির লোকজন আছেন, কেউ তো এখানে বাকি নেই, এবং রাজনীতিবিদ সহ। যদি কেউ বাকি না থাকেন তাহলে আমরা কি বলবো? এই সরকারের মানে সারা শরীরে কি পচন ধরে নেই? বিষয়টা তো এরকমই। আমার তো মনে হয় যে সরকারের সারা শরীরে এখন পচন ধরে গেছে। তো এখানে যে বিষয়টা আমরা দেখছি একের পর এক যা হচ্ছে, যা বের হচ্ছে, তারা কেউ তো এখানে বিএনপির লোকজন আছেন এরকমটা কিন্তু আমরা এই পর্যন্ত দেখিনি, বা জামাত শিবিরের লোকজন। তারপরে যেহেতু ইত্তেফাকের একজন সিনিয়র সাংবাদিক জনাব আবুল কায়েদ চৌধুরী সংবাদটা লিখেছেন, এবং ইত্তেফাক পত্রিকা কার সেটাও আমরা জানি, মিস্টার আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের পত্রিকা। আনোয়ার হোসেন মঞ্জু সাহেব সবসময় এই সরকারের একজন সুবিধাভোগী একজন রাজনীতিবিদ।